পশ্চিমা গণমাধ্যম সবসময় ইসরায়েলের প্রতি দুর্বল এবং ইরানের প্রতি একটা বৈরী মনোভাব তাদের সবসময় ছিল। কিন্তু কাতার সরকার বলছে যে, "না, তুমি আঘাত করছো আমাকে, তুমি আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করছো।" ইসরায়েলি সরকার আইন করে যেসব জায়গায় আঘাত আসে সেগুলো সেখানে ভিডিও করা এবং সেই ভিডিও আপলোড করা নিষেধ করে দিয়েছে। ইরানে যে ব্যাপক ধ্বংসযজ্ঞ হচ্ছে সেটা আমরা খুব ভালো করে জানি, কারণ আমরা দেখতে পাচ্ছি। ফার্সি বিভাগে যেসব ইরানি কাজ করে তাদেরকে কিন্তু ইরানি সরকার আর দেশে ফিরতে দেয় না। ইরানের শাসন ব্যবস্থা হচ্ছে একটা নিপীড়ক শাসন ব্যবস্থা। তারা ইরানকে এমনভাবে গুড়িয়ে দিবে যে সরকার অকেজো হয়ে যাবে, অচল হয়ে যাবে। ইরান এখনো বলছে যে না, তারা কথা বলতে চায় না, কারণ তাদের দিক থেকে এই যুদ্ধ এখনো শেষ হয়নি। সো আজারবাইজানের কি প্রতিক্রিয়া হয় সেটা এখনো দেখতে হবে। কারণ আজারবাইজানও সামরিকভাবে বেশ শক্তিশালী। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন পরবর্তী পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফার সঙ্গে। সাবির মোস্তফা, আপনাকে চর্চার সংলাপে স্বাগত। আপনাকে ধন্যবাদ। ইরান যুদ্ধকে পশ্চিমা গণমাধ্যম কিভাবে দেখছে? অতীতে ইরাকে মার্কিন আগ্রাসনের সময় আমরা দেখেছিলাম এমবেডেড সাংবাদিকতা চলছিল, এবারও কি তাই? এবারে সেভাবে হচ্ছে না, কারণ ইরাকে যখন আমেরিকা এবং ব্রিটেন অভিযান চালায়, তখন তো তাদের সেনাবাহিনী সেখানে স্থল আক্রমণ করেছিল। যার ফলে ওই বাহিনীর সাথে ওই সাংবাদিকরা যেতে পেরেছিলেন। কিন্তু এবারে তো যুদ্ধ হচ্ছে আকাশে এবং কিছুটা নৌবহরের মাধ্যমে। তো সেখানে সেরকম এমবেডেড সাংবাদিক নাই। তবে যেটা আছে, যেসব এলাকায় যুদ্ধের প্রভাব পড়ছে, যেরকম ধরুন ইসরায়েলে, আপনার আবুধাবি, দুবাই, এই পারস্য উপসাগরের যেসব ছোট, ছোট আরব দেশগুলো আছে, সৌদি আরব, সেখানে তো আগে থেকেই বিদেশি সাংবাদিকরা ছিল, বিভিন্ন দেশের, পশ্চিমা এবং অন্যান্য দেশের। তো তারা সেখান থেকে রিপোর্ট করছে, যেরকম আল জাজিরা, যেটা আরকি একটা আন্তর্জাতিক আ টেলিভিশন নেটওয়ার্ক, তাদের তো ঘাঁটি হচ্ছে কাতার, কারণ সেটার মালিক হচ্ছে কাতারি সরকার। কাজেই তারা সেখান থেকে রিপোর্ট করছে। তাদের রিসোর্সটা অনেক ভালো, অন্যান্যদের চেয়ে তাদের রিসোর্সটা ভালো। আর ইরানের ভেতরে তেমন বিদেশি সাংবাদিক নেই। হয়তো কিছু, কিছু আছে, যেরকম রাশিয়ান টিভির করেসপন্ডেন্টরা আছেন। কিন্তু পশ্চিমা বিশ্বের সংবাদ মাধ্যমে খুব কমই আছে। কারণ তারা অনেক সময় ওখানে নিরাপদ ফিল করেন না। যেরকম বিবিসির সাথে তাদের সম্পর্কটা খুবই খারাপ ইরান সরকারের। এবং বিবিসির যে পারস্য ভাষার বিভাগ আছে, সেই পারস্য বলছি, ফার্সি ভাষার যে বিভাগ আছে, সেটা বেশ বড় একটা অপারেশন। তাদের টেলিভিশন চ্যানেল আছে ২৪ ঘন্টা দিনে। তারপরে তাদের অনলাইন অপারেশন আছে, রেডিও আছে। তো এই ফার্সি বিভাগে যেসব ইরানি কাজ করে, তাদেরকে কিন্তু ইরানি সরকার আর দেশে ফিরতে দেয় না। শুধু তাই না, আইন করে তারা আম তাদের যে উত্তরাধিকার, তাদের বাবা-মার সম্পত্তি বা টাকা-পয়সার যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকার থেকেও তাদেরকে আইন করে বাতিল করে দিয়েছে, উত্তরাধিকার যেটা তাদের। কাজেই তারা অনেক নিপীড়নের শিকার বলতে পারেন, যারা বিবিসিতে কাজ করে, ইরানি নাগরিক। সো কিন্তু এটার বাইরে তারা যেভাবে কভারেজটা দিচ্ছে, সেটা তো খুব নির্ভর করে যে তারা কি ধরনের তথ্য পাচ্ছে তাদের করেসপন্ডেন্টের কাছ থেকে। যেরকম ধরুন আমেরিকান সংবাদ সংস্থা সবারই কিন্তু তেল আভিভ, জেরুসালেম এসব জায়গায় করেসপন্ডেন্ট আছে। তো তারা যা চক্ষুষ দেখছে সেটাই তারা রিপোর্ট করছে। কিন্তু সেখানে একটা রং তো লাগাবেই। কারণ পশ্চিমা গণমাধ্যম সবসময় ইসরায়েলের প্রতি দুর্বল এবং ইরানের প্রতি একটা বৈরী মনোভাব তাদের সবসময় ছিল। এটা কোনো লুকোচুরি করার কোনো উপায় নেই। বিবিসি বলুন, ভয়েস অফ আমেরিকা বলুন, এখন তো ভয়েস অফ আমেরিকা খুব সীমিত আকারে বন্ধ। এবং অন্যান্য গণমাধ্যম বলুন, তারা ইরানির এই ইসলামিক আ সরকার বা শাসন ব্যবস্থাকে মোটেই ভালো চোখে দেখে না। কাজেই সেই শাসন ব্যবস্থার পতন হলে তারা অখুশি হবে সেটা বলা যায় না। কাজেই তাদের কভারেজ, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু, কিছু মিডিয়া আছে, যেমন ধরুন ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকা, সেটা এক রক্ষণশীল দক্ষিণপন্থী, ডানপন্থী একটা পত্রিকা। তাদের রিপোর্টিং এ কিন্তু তারা গ্রাউন্ড চিত্র যেটা হচ্ছে, যে ইরানে যেভাবে আক্রমণ হচ্ছে, যেখানে বেসামরিক লোকজন যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবই কিন্তু তারা তুলে ধরছে। এবং ইরানের যে পাল্টা আক্রমণ হচ্ছে, কোথায় হচ্ছে, সবই কিন্তু তারা তুলে ধরছে। এরা কিন্তু নিউজ নিয়ে কোনো কারসাজি বা এরকম কিছু করছে না। কিন্তু পশ্চিমা গণমাধ্যম এবং আল জাজিরার এই সংবাদ পরিবেশনা বিশ্লেষণের মধ্যে তো একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে দৃষ্টিভঙ্গিগত।
না, তেমন কোনো পার্থক্য আমি লক্ষ্য করছি না। বরং আল জাজিরা যেহেতু কাতারি মালিকানাধীন, আমি লক্ষ্য করছি যে তারা কাতারি সরকারের যেই লাইন, খুব মানে সেই লাইনটাই মেইনটেইন করছে তারা। তারা কিন্তু যখন কাতারে যে আক্রমণগুলো হচ্ছে, যে ড্রোন হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে, সেগুলো কিন্তু তারা মানে যেখানে আঘাত হানছে, সেখানে কিন্তু তাদের রিপোর্টার গিয়ে দেখছে না যে কি আঘাত হয়েছে, কত ক্ষতি হয়েছে। তারা কিন্তু অন্য এক জায়গায় দাঁড়িয়ে কাতারি আ মানে কর্তৃপক্ষ যেই বিবৃতি দিয়েছে, শুধু সেটাই তারা বলে যাচ্ছে। এর বাইরে কিন্তু তারা যাচ্ছে না এবং তারা যখন কোনো তাদের স্টুডিওতে কোনো অতিথির সাথে কথা বলেন, অতিথিও অনেক মানে যেভাবে কথা বলেন সেটা তো তারা বলছেনই, তাদের বিশ্লেষণ যেটা। কিন্তু প্রশ্ন যেগুলো করা হচ্ছে, প্রশ্নের ধরনটাই হচ্ছে যে মানে ইরান যেটা বলে যে, "আমরা কাতারকে আক্রমণ করছি না, আমরা আক্রমণ করছি কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং তার অন্যান্য ব্যবস্থাগুলাকে।" কিন্তু কাতারি আ মানে আল জাজিরার প্রশ্নের ধারা হচ্ছে হচ্ছে উল্টো রকম। তার মানে তার ধারাটাই হচ্ছে যে আক্রমণটা হচ্ছে কাতারে। কারণ সেটাই হচ্ছে কাতার সরকারের অবস্থান। এবং ইরান আক্রমণ করছে। তারা বোঝাতে চাচ্ছে ইরান আক্রমণ করছে। আক্রমণ করছে কাতারকে। কিন্তু ইরান বলছে, "আমি কাতারকে। কাতারকেই আক্রমণ করছি না। আমি কাতারে অবস্থিত মার্কিন স্বার্থকে আঘাত করছি।" কিন্তু কাতার সরকার বলছে যে, "না, তুমি আঘাত করছো আমাকে, তুমি আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করছো।" এবং আল জাজিরার রিপোর্টিং এ সেই লাইনটাই বেরিয়ে আসে। কিন্তু পশ্চিমা গণমাধ্যমে যে আমেরিকার যে ক্ষয়ক্ষতি বা ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি, প্রাণহানি, সেটি কি ফলাও করে প্রচার হচ্ছে? না ইরানের ক্ষয়ক্ষতিটাই সামনে আনা হচ্ছে? না, এখানে ব্যাপার হচ্ছে যে ইরানের ক্ষয়ক্ষতি তো সামনে আনা হচ্ছেই। কারণ ইরানের যেই মানে আক্রমণের চিত্রগুলো সেটা কিন্তু ভিডিও আমরা দেখতে পাচ্ছি। তেহরানের মানে বোমা বর্ষণের যে ভিডিও, তারপরে বিভিন্ন শহরে বোমার আঘাত যে কোথায় হচ্ছে সেগুলোর ভিডিও, তারপরে যে আগুন জ্বলছে, যে ধোঁয়ার কুণ্ডলী উঠছে, এই সবার ভিডিও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ইসরায়েলের সমস্যা হচ্ছে ইসরায়েলি সরকার আইন করে যেসব জায়গায় আঘাত আসে সেগুলো সেখানে ভিডিও করা এবং সেই ভিডিও আপলোড করা নিষেধ করে দিয়েছে। কাজেই আপনি ইসরায়েলে যেটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র আকাশের একটা চিত্র দেখতে পাচ্ছেন। যেখান থেকে মিসাইল আসছে এবং মিসাইলকে যেভাবে মোকাবেলা করা হচ্ছে, সেই চিত্র আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু যেসব জায়গায় আঘাত হচ্ছে, বিশেষ করে সামরিক স্থাপনা, হ্যাঁ? বা সরকারি স্থাপনা, সেগুলার কিন্তু কোনো চিত্র আপনি পাবেন না। কারণ হচ্ছে ইসরায়েলি সরকার আইন করে সেটা নিষিদ্ধ করেছে। এটা এটা সাংবাদিকদের মানে কোনো কিছু করার নেই এখানে। এমনকি যারা আরকি সামাজিক মাধ্যমে ভিডিও-টিডিও আপলোড করে, তারাও কিন্তু ভিডিও করতে পারছে না, আপলোড করতে পারছে না। কারণ করলেই কিন্তু তারা আম আইনের আইনের আঘাতটা তাদের উপরে এসে পড়বে। সো ওইদিক থেকে দেখতে গেলে তবে আল জাজিরার যেটা সুবিধা যে পশ্চিম তীরে মানে অধিকৃত পশ্চিম তীরে তাদের আই মানে করেসপন্ডেন্ট আছে। আম্মানে তাদের সরি পশ্চিম তীরে করেসপন্ডেন্ট ছিল। কিন্তু ইসরায়েল যেটা করেছে, ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীর এই ২ টা জায়গা থেকেই তারা আল জাজিরার সাংবাদিকদের বের করে দিয়েছে। সেটা বছর ২ এক আগেই বের করে দিয়েছে। যার ফলে তারা আম আম্মান থেকে এই জিনিসটা আ কভার করে। তবে কিছু তারা ওই তেল আভিভের একটা লাইভ শট তারা দিতে পারে। এবং তারপরে রামাল্লাহ যেটা আরকি অধিকৃত পশ্চিম তীরের রাজধানী, সেখান থেকেও তারা একটা লাইভ শট দিতে পারে এবং সেটা তাদের স্ক্রিনে সারাক্ষণই থাকে। কিন্তু ওইটার বাইরে খুব একটা কিছু তারা করতে পারে না। ওখান থেকে কিন্তু তারা গ্রাউন্ড রিপোর্টিং করতে পারে না বা যেখানে একটা মিসাইল আঘাত করলো সেখানে গিয়ে ওখান থেকে ছবি তুলে ওইসব তারা করতে পারে না। কাজেই তাদের মানে ইসরায়েলে কি হচ্ছে সেই খবরটা মানে মিডিয়াতে আনা অনেক কঠিন। ইরানে যা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। লোকজন তার মানে ভিডিও ইসরায়েল সরকার তার এটা আড়াল করছে। মানে সেখানে 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 ক্ষয়ক্ষতি কী হচ্ছে, প্রাণহানি কী হচ্ছে, আ স্থাপনাগুলো কতটা ধ্বংস হচ্ছে, এগুলো এসব তথ্য বহির্বিশ্বকে জানতে দিচ্ছে না। জানতে দিচ্ছে না এবং তারা যেটা করে যদি কোনো আ বেসামরিক মানে বাড়িঘর আ ক্ষতিগ্রস্ত হয়, সেই খবরটা তারা করতে দিচ্ছে। কিন্তু যদি কোনো সামরিক স্থাপনায় আঘাত আনে, সেখানে তারা কাউকে যেতে দিবে না। সো এটা জিনিসটাকে তারা ম্যানেজ করে। কারণ তারা চায় না যে ইসরায়েলের জনগণও জানুক যে ইরানের আক্রমণে অনেক ক্ষতি হচ্ছে। সো আমরা ঠিক জানি না যে ইসরায়েলে কতটুকু ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু আমরা জানি ইরানে যে ব্যাপক ধ্বংসযজ্ঞ হচ্ছে সেটা আমরা খুব ভালো করে জানি। কারণ আমরা আমরা দেখতে পাচ্ছি। গত কয়েকদিনের যুদ্ধের আ বা পর আ ইউ ইউরোপ, বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যে একটা
টানাপোড়েন চলছিল সেটি কি কেটে গেছে? অর্থাৎ তারা কি এই দেশগুলো কি এই আগ্রাসনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করছে কিনা? না, আমেরিকা এবং ইসরায়েলের অভিযানে ইউরোপের কোনো দেশ প্রত্যক্ষভাবে সহায়তা করছে না। কিন্তু তারা যেটা করছে যে ওই উপসাগর অঞ্চলে যে কিছু যে দেশের সাথে যেমন ফ্রান্সের একটা আলাদা চুক্তি আছে ইউ ইউ সংযুক্ত আরব আমিরাতের সাথে। তো সংযুক্ত আরব আমিরাত এখন ফ্রান্সের কাছে সহায়তা চেয়েছে। কারণ তার তো ওই যে তার উপরে যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছে সেটা প্রতিহত করতে গিয়ে তার যে নিজস্ব গোলাবারুদ সেটা অনেক কমে গেছে। সো তাদের সাহায্য দরকার। এখন ফ্রান্সকে এগিয়ে আসতে হবে সংযুক্ত আরব আমিরাতকে সাহায্য করার জন্য। এটা ইসরায়েল এবং আমেরিকার অভিযানে অংশগ্রহণ করার জন্য না। তারা গিয়ে ইরানে হামলা করবে না। তারা সংযুক্ত আরব আমিরাতের উপর যদি কোনো হামলা হয় সেটা প্রতিহত করার জন্য তারা কাজ করবে। এইটা হচ্ছে ফ্রান্স। ব্রিটেনও সে একই কাজ করছে। ব্রিটেন বলে দিয়েছে যে তারা আমেরিকার অভিযানে অংশ নেবে না। কিন্তু যেখানে ব্রিটিশ স্বার্থ জড়িত আছে, যেমন সাইপ্রাসে একটা ব্রিটিশ বিমান ঘাঁটি আছে, অ্যাক্রোটিরি নামক এক জায়গায়, এবং সেখানে 3টে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। একটা আঘাত করেছে আর 2টাকে তারা প্রতিহত করেছে। তো প্রথমে বলা হয়েছিল যে ক্ষেপণাস্ত্রগুলো এসছে ইরান থেকে। কিন্তু এখন অনেকে সন্দেহ করছেন যে এটা ইরান থেকে আসেনি, এটা সম্ভবত লেবানন থেকে ফায়ার করা হয়েছিল। তো যাই হোক, যেখান থেকেই আসুক, ব্রিটেন তার একটা নৌজাহাজ পাঠাচ্ছে সেখানে, এবং সেখানে মানে ব্রিটিশ বিমান বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে আক্রমণ প্রতিহত করার জন্য, কিন্তু ওই আমেরিকার আগ্রাসনে অংশগ্রহণ করার কোনো সম্ভাবনা প্রধানমন্ত্রী কির স্টারমার নাকচ করে দিয়েছেন, যার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প অনেক ক্ষিপ্ত হয়ে তাকে তিরস্কার করেছেন। কিন্তু স্টারমারও একটু পাল্টা তিরস্কার করেছেন পার্লামেন্টে। কাজেই তবে শুধু জার্মানির যেই চ্যান্সেলর প্রধানমন্ত্রী মিস্টার মার্টস, তিনি ওয়াশিংটনে গিয়েছিলেন। ওয়াশিংটনে গিয়ে তিনি মোটামুটি মানে ট্রাম্পের সাথে একটু ভালোই একটা সম্পর্ক তিনি রাখার চেষ্টা করেছেন। তবে জার্মানি সরাসরি অংশ নিবে সেটা হবার সম্ভাবনা কম। জার্মানি তার বিমান বাহিনী বা এই ধরনের কিছু জিনিস পাঠাবে না, অন্যভাবে সাহায্য করতে পারে। কোনো অস্ত্র গোলাবারুদ সাপ্লাই করে বা কোনো লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে সাহায্য করতে পারে ইসরায়েলকে। কিন্তু আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে অংশ নেবে সেটা আমার মনে হয় না তারা করবে। স্পেন যে ঘোষণা দিয়েছে তার কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না যুক্তরাষ্ট্রকে, এবং পাল্টা ডোনাল্ড ট্রাম্প তার সাথে স্পেনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা বলেছে। এটি ইউরোপের অন্যান্য দেশে কি এর প্রতিক্রিয়া পেয়েছেন কোনো? এখন সমস্যা কি, সবাই জানে ট্রাম্প একটু পাগলাটে লোক। সে হয়তো আজকে একটা কথা বলল যে স্পেনের সাথে আমি আর কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখবো না। কিন্তু সবাই জানে যে এটা পাগলামি ছাড়া কিছু না। কারণ এটা হতে পারে না। আমেরিকা একটা ইউরোপিয়ান দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে, এটা এত সহজ না। প্রেসিডেন্ট বললেই সেটা হয় না। কারণ আমেরিকা তো একটা একনায়কতন্ত্র না যে প্রেসিডেন্ট যা বলবে তাই হবে। এখানে অনেক আইন কানুন আছে, অনেক নিয়ম নীতি আছে, সেগুলা ফলো করতে হবে। তবে সবাই জানে যে এটা বলা যত সহজ, এটা করা তত সহজ না। এবং আজকে যদি স্পেনের সাথে আপনি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেন, তাহলে আগামীকাল কি হবে? সো এটা সবাই শুনছে, কিন্তু কেউ বেশি প্রতিক্রিয়া দেখাবে না। স্পেন নিজে প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা এটা প্রত্যাখ্যান করেছে তার এই হুমকি। কিন্তু অন্যান্য দেশ চুপচাপ থাকবে, কারণ তারা জানে এটা আসলে এই ধরনের বাস্তবায়িত হবে না। অস্ট্রেলিয়া প্রথমে বলেছিল যে তারা এই যুদ্ধে যুক্ত হবে না, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে 2টি সামরিক বিমান পাঠিয়েছে সহায়তার জন্যে। এর মানে কি? না, এই খবরটা আমি দেখিনি। তবে অস্ট্রেলিয়ার ব্যাপারটা হচ্ছে, অস্ট্রেলিয়া অনেকদিন ধরেই আমেরিকার সাথে তার একটা মিত্রতা আছে, এবং তারা কিন্তু 2003 সালে 3 সালের পরে এর আগে যেটা 1991 সালে যেই উপসাগরীয় যুদ্ধ হয়েছিল সেখানে তারা অংশগ্রহণ করেছিল, এবং তারা আফগানিস্তানেও অংশগ্রহণ করেছে। তারা নেটো জোটের সাথে তারা একটা সামরিক সম্পর্ক বজায় রাখে, কারণ তারা মনে করে যে তারা পৃথিবীর এক প্রান্তে আছে এবং তাদের সবচেয়ে বড় হুমকি হচ্ছে চীন। কাজেই চীন যখন তাদের জন্য হুমকি, তারা চায় যে আমেরিকা এবং ইউরোপ এবং নেটো
এই জোটের সাথে তাদের একটা সামরিক সম্পর্ক রাখা দরকার এবং যখন তারা কোনো সাহায্য চায় তখন তারা সেই সাহায্য দিতে প্রস্তুত থাকে। কাজেই অস্ট্রেলিয়া আ হয়তো দিয়েছে, আমি খবর দেখিনি, কিন্তু দিলে আমি আশ্চর্য হব না। কারণ তারা আসলে আমেরিকার সাথে এই সামরিক সম্পর্কটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের নিজেদের নিরাপত্তার জন্য। এই কয়েকদিনের যুদ্ধের গতি প্রকৃতি দেখে আপনার কি মনে হয় সর্বাত্মক যুদ্ধ আ অ শুরু হবে? তো এখনো তো মানে যুদ্ধটা আকাশে সীমাবদ্ধ। আর কিছুটা মানে আ পানিতে, না এর পানিতে। সমুদ্রে। আম এখন আকাশের যে যুদ্ধ হচ্ছে সেখানে তো আমেরিকা এবং ইসরায়েল তাদের মানে সর্বাত্মক হামলা চালাচ্ছে। কারণ তাদের লক্ষ্য হচ্ছে ইরানের সামরিক শক্তি এবং সামরিক উৎপাদন শক্তি, শিল্পটা, সেটাকে গুঁড়িয়ে দেওয়া। যাতে ইরান ভবিষ্যতে কোনোদিন কোনো সামরিক শক্তি, নিজের সামরিক শক্তি অর্জন না করতে পারে। আর অন্যদিকে হচ্ছে তার নৌবহর গুঁড়িয়ে দেওয়া, যাতে ইরান কোনোভাবেই এই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করার মানে ক্ষমতা না রাখে। এই ২ টা হচ্ছে তাদের একটা বড় লক্ষ্য এবং সেজন্য তারা তাদেরকে ব্যাপক হারে বোমা বর্ষণ করতে হচ্ছে। এখন ইসরায়েলের যেই পাল্টা জিনিস, তারা চেষ্টা করছে যে উপসাগর অঞ্চলে আমেরিকান ঘাঁটি যাতে আর না হতে পারে। তাদের ওই স্থাপনাগুলা তারা গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং তারা জিনিসটাকে ছড়াতে এখন শুধু ঘাঁটিগুলা না, তারা এমবেসিতে হামলা করছে। রিয়াদ এবং দুবাইতে এমবেসিতে হামলা হয়েছে, আমেরিকান এমবেসি। আ দুবাইতে কনসুলেট, রিয়াদে এমবেসি। আর আজকে আপনার কাতারের দোহার আমেরিকান এমবেসি লক্ষ্য করে অনেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তো কোন ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারল কিনা সেটা তো আল জাজিরা বলেনি। কারণ আল জাজিরা মানে বলেনি। তারা জাস্ট বলছে যে আমরা জানি না। তো মানে এটা তো কয় মাইল দূর? আল জাজিরার অফিস থেকে খুব বেশি দূরে না মানে খুব আমেরিকান দূরে না। এমবেসি। হ্যাঁ। তো যাই হোক, এটা তাদের দুর্বলতা। আম সো এখন আর ওদিকে ইসরায়েলের উপর আক্রমণ করছে। এখন ইসরায়েলিরা বলছে এবং বিশ্লেষকরাও যেটা দেখতে পাচ্ছেন যে গত বছর জুন মাসে যে ১২ দিনের যুদ্ধ, সেই যুদ্ধে ইরান যেই পরিমাণ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করেছিল, মানে প্রতিদিন, এইবার সেই পরিমাণটা অনেক কম। এবং অনেকে ভাবছেন যে এটার কারণ কি? যে আমেরিকা এবং ইসরায়েল আ তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যেই মানে নিক্ষেপ যন্ত্র যেগুলো আরকি লঞ্চার, সেগুলা খুঁজে ধ্বংস করছে এবং সেজন্য ইরান অত বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারছে না। এটা হচ্ছে একটা কারণ। হতে পারে যে তারা আম মানে তাদের ক্ষমতা কিছুটা খর্ব হয়েছে এই বিমান হামলার জন্য, আক্রমণের জন্য। কারণ আমেরিকা এবং ইসরায়েল সার্বক্ষণিকভাবে ইরানের আকাশে তাদের ড্রোনগুলা চষে বেড়াচ্ছে এবং খোঁজ রাখছে যে কোথা থেকে আম মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। যখনই তারা খুঁজে পায় যে অমুক জায়গা থেকে নিক্ষেপ করা হয়েছে, তখনই তারা ওই জায়গার কাইন্ড অফ ওই যেই কোঅর্ডিনেটস তাদের বিমান বাহিনীকে পাঠায় এবং তারা ঠিক ওই জায়গায় হামলা করে ক্ষেপণাস্ত্রের যে বহনকারী যেই লঞ্চার, সেটাকে আঘাত করার চেষ্টা করে। সেটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে গত বছরের যুদ্ধ ইরান জানত যে এটা একটা সীমিত যুদ্ধ হবে। এটা মানে সর্বাত্মক যুদ্ধ না। সীমিত একটা যুদ্ধ এবং যত মানে অল্প সময়ের মধ্যে আমি যত আঘাত হানতে পারি আমি আঘাত হানবো। এইবার ইরান জানে যে এটা হচ্ছে তাদের অস্তিত্বের লড়াই। এখানে কোনো মানে একটা এসপার-ওসপার হবে এইবার। এটা অস্তিত্বের লড়াই। আমেরিকা তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন করতে চায়। আপনি বলেছিলেন যে ইরান তার কৌশল বদল করেছে এবং সেটা কেন্দ্রীয় কমান্ডে যুদ্ধটা হচ্ছে না, বিভিন্নভাবে ভাগ হয়ে যুদ্ধটা করছে। যে এইজন্য তারা ওই ৫ দিনে সেই ব্যাপক হামলা করছে না। মানে মেপে ধীরে তারা হামলা করছে। যাতে যুদ্ধটা দীর্ঘায়িত হয়। কারণ তাদের উদ্দেশ্যই হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েলকে আ টেনে নিয়ে যাওয়া এই যুদ্ধটা। কারণ এই ২ টা দেশ দীর্ঘ যুদ্ধ চায় না। যদিও মুখে বলছে যে আমরা যতদিন প্রয়োজন যুদ্ধ করব। কিন্তু আসলে তারা যুদ্ধটা দীর্ঘদিন টেনে নিতে চায় না। ইরান সেটা জানে। সো ইরান চেষ্টা করবে দীর্ঘায়িত করা এবং দীর্ঘায়িত করার জন্য তাদের ওই ১০ দিনে সব মিসাইল আ নিক্ষেপ করার কোন কারণ নেই। সো এটা একটা কম্বিনেশন হতে পারে। যে হ্যাঁ, তাদের নিক্ষেপ করার ক্ষমতাটা কমে গেছে। কারণ এই আমেরিকান এবং ইসরায়েলি হামলার কারণে। কিন্তু একই সাথে তাদের নিক্ষেপ করার স্ট্র্যাটেজি, কৌশলটাও এবার ভিন্ন। তারা একসাথে বেশি না নিক্ষেপ করে দীর মানে দীর্ঘ সময়ে নিয়ে নিক্ষেপ করবে। কারণ তারা ইসরায়েলের উপর ক্রমশ চাপটা বজায় রাখতে চায়। ওই ৫ দিন চাপ দিয়ে ছেড়ে দিলাম সেটা না।
যাতে চাপ ক্রমশ মানে বজায় থাকে, একটা মিনিমাম একটা চাপ। এবং ধরুন প্রতি রাতেই যদি তারা তেল আভিভে মিসাইল নিক্ষেপ করে, তাহলে প্রতি রাতেই তেল আভিভের যে বাসিন্দারা, তাদের কোনো ঘুম হবে না। কারণ তাদেরকে তো ওই বোমা শেল্টারে গিয়ে বসে থাকতে হয়। তারা তো বাসায় থাকতে পারে না। যখন মিসাইল আসে তখন সাইরেন বাজে এবং তাদেরকে সব দৌড়াতে হয় আশ্রয়স্থল, যেটা আরকি আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে। কাজেই এটা তাদের মানে সাধারণ জীবন একেবারে তছনছ করে দিচ্ছে এবং ইরান সেটাই চায় এবং সেটা যত দীর্ঘদিন ধরে করা যায় ইরানের জন্য সেটা মঙ্গল। কারণ ইসরায়েল সেটা খুব বেশি দিন সেইভাবে চলতে পারে না। একটা দেশ কোনোভাবেই মানে দীর্ঘদিন এভাবে চলতে পারে না। আলী খামেনির উত্তরসূরি এখনও মনোনয়ন হয়নি। এ ব্যাপারে ইরান দীর্ঘ মানে সময় ক্ষেপণ করছেন কেন? এটা কি কৌশলগত কারণ, যে যাকে উত্তরসূরি নির্ধারণ করা হবে তাকেই হয়তো টার্গেট করবে এই ভয় থেকে, না অন্য কোনো কারণ? না, তাকে যে টার্গেট করতে হবে, সেটা টার্গেট করা হবে, সেটা তো ইসরায়েলিরা অলরেডি বলে দিয়েছে যে যাকেই মনোনয়ন দেওয়া হবে, মনোনীত করা হবে, তাকেই তারা হত্যা করবে। সেটা ঘোষণা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কালকে দিয়ে দিয়েছেন। কিন্তু আমার মনে হয় যে কারণে তারা দেরি করছে সেটা কোনো কৌশল না, এটা হচ্ছে নিরাপত্তার কারণে। কারণ মানে নির্বাচন করবেন হচ্ছে ৮৮ জন সদস্য, অ্যাসেম্বলি অফ এক্সপার্ট, এই পরিষদের সদস্য ৮৮ জন। তারা হয়তো বিভিন্নভাবে কথাবার্তা বলছেন, কিন্তু নিয়ম অনুযায়ী তাদের যে চূড়ান্ত ভোটটা সেটা দেওয়ার সময় তাদেরকে এক জায়গায় মিলিত হতে হয়, ফিজিক্যালি এক জায়গায় মিলিত হয়, সেখানে তারা ভোটটা দেয়, ভোট দিয়ে তারা নির্বাচন করে। তো এই যে এক জায়গায় মিলিত হওয়ার ব্যাপারটা, সেটা করতে হয়তো দ্বিধা বোধ করছে ইরানি কর্তৃপক্ষ। কারণ তারা জানে যে ইসরায়েলের গোয়েন্দা ব্যবস্থা এত কি বলবো, মানে ইরানের ভেতরে তাদের গোয়েন্দাদের হাত এত লম্বা, খুবই শক্তিশালী নেটওয়ার্ক তাদের। খুবই শক্তিশালী নেটওয়ার্ক, এবং কে কখন কি করছে, কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, সব খবর তারা পায়। কাজেই ৮৮ জন অ্যাসেম্বলি অফ এক্সপার্ট সদস্য যদি একটা বিল্ডিং এ একটা কোনো নির্দিষ্ট একটা সময় মিলিত হয়, এটা যদি ইসরায়েলিরা জেনে যায়, তাহলে ওখানে তারা আঘাত এনে সবাইকে খুন করবে। এটা তারা জানে। সেজন্য তারা এই নিরাপত্তার কারণেই আমার মনে হয় একটু সময় নিচ্ছে যে কিভাবে এটা ম্যানেজ করা যায়। কিন্তু তাদেরকে তো একজন সাকসেসর, একজন উত্তরসূরি নির্বাচন করতেই হবে। যদিও এই মুহূর্তে ৩ জনের একটা কাউন্সিল দেশ চালাচ্ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান সেই কাউন্সিলের সদস্য, এবং বিচার বিভাগের যে প্রধান, যিনি প্রধান, তিনি একজন সদস্য, এবং আরেকজন মানে মৌলভী আয়াতুল্লাহ আরাফি, তিনি এই ৩ জনের সদস্য। তো এই ৩ জন এখন দেশ চালাচ্ছেন, কিন্তু এটা হচ্ছে অন্তর্বর্তী সরকার। সো এই অন্তর্বর্তী সরকার, এটা সাংবিধানিক, এটা সংবিধানে সেভাবে লেখা আছে যে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিল দেশ চালাবে। কিন্তু কতদিন ধরে চালাতে পারবেন সে ব্যাপারটা নির্দিষ্ট করার নাই। হ্যাঁ, সো এটা এমন না যে ১ সপ্তাহের মধ্যেই নির্বাচন করতে হবে বা ২ সপ্তাহের মধ্যে করতে হবে। এটা মানে কোনো সময়সীমা উল্লেখ করা নাই, কিন্তু অবভিয়াসলি যত শীঘ্র সম্ভব। সো তাদের এখন প্রয়োজন একজন নির্বাচিত নেতা খুবই প্রয়োজন ইরানের এই মুহূর্তে। যুদ্ধ চলাকালে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাপুর পল ঢাকা সফর করছেন এবং এখানকার বাণিজ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠক হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে সব পক্ষকে সংযত আচরণ করার কথা বলেছে, অর্থাৎ যুদ্ধ যাতে দ্রুত থেমে যায়। এই আহ্বানের বিষয়টি কিভাবে দেখছেন? এটি কি যেহেতু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী উপস্থিতিতেই এই আহ্বানটা জানানো হয়েছে? এখন এই ধরনের আহ্বান তো হচ্ছে মানে খুবই মানে সাদামাটা ব্যাপার। একটা যুদ্ধ হচ্ছে, আমরা আহ্বান জানালাম যে সবাই সংযত হয়ে আলোচনা করুন, আলোচনা টেবিলে ফিরে আসুন। খুবই সাদামাটা ব্যাপার। এটা কোনো রিস্ক নাই। এবং এটা আমেরিকানরা জানে যে এই ধরনের আহ্বানই জানানো হবে। এর বাইরে তো আর কোনো আহ্বান বাংলাদেশে জানানোর নেই। কাজেই আর এই পল কাপুরের সফর তো আর মানে অনেক আগে থেকেই পরিকল্পিত ছিল আরকি। গত মাসে আমরা জানি যে মার্চের শুরুতে তিনি আসবেন। এবং তার সফরের উদ্দেশ্য ছিল দ্বিপাক্ষিক বিষয়। মধ্যপ্রাচ্যে কি হচ্ছে না করছে সেটা নিয়ে আলোচনার বিষয় তো পল কাপুর নিয়ে আসেননি।
এটা দ্বিপাক্ষিক বিষয়, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিশেষ করে বাণিজ্য। এই বাণিজ্য চুক্তির আলোকে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং এই বাণিজ্য চুক্তির বাস্তবায়ন এই বিষয়ের তাগাদা দিতেই তিনি এসেছেন। তিনি এখানে সরকার, নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার এসব বিষয়ে আলোচনা করতে আসেননি। কাজেই মধ্যপ্রাচ্য তিনি এখানে সরকারি কর্মকর্তাদের, সরকারি মন্ত্রীদের সাথে সাক্ষাতের বাইরে বিএনপির 5 জন প্রতিনিধি এবং জামাত ইসলামের 5 জন প্রতিনিধির সাথেও বৈঠক করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বোঝাতে চেয়েছেন যে যখন চুক্তিটি হয় অন্তর্বর্তী সরকারের সময়, তখন এই প্রধান 2 দলের সম্মতি নিয়েই তারা করেছেন। পুরো বিষয়টি কিভাবে দেখছেন? এটা একটু আশ্চর্যের বিষয়, কারণ যখন চুক্তিগুলো হচ্ছিল বিএনপি থেকে কিন্তু অভিযোগ করা হয়েছিল যে তাদের সাথে আলোচনা না করেই অন্তর্বর্তী সরকার কেন এই চুক্তি করতে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এই খলিলুর রহমান যেটা বললেন যে বিএনপি এবং জামাতের সম্মতি নিয়েই করা হয়েছিল, আমার মনে হয় তিনি সত্য কথাই বলছেন। কারণ তিনি পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি সরকারের একজন মন্ত্রী হয়ে তো তিনি বিএনপি সম্পর্কে ভুল তথ্য দিতে পারবেন না। সো তিনি যদি বলেন যে বিএনপির সাথে বিএনপি নেতার সম্মতি নিয়ে করা হয়েছিল, তাহলে আমি ধরেই নিব যে সেটা করা হয়েছিল। এবং তিনি যখন জামাতের কথাও বলছেন, আমি ধরেই নিব সে কথাই হয়েছে। অর্থাৎ বিএনপি এবং জামাত এতদিন বেমালুম চেপে গেছে বিষয়টা, যে তারা জানতেন যে এই চুক্তি হচ্ছে, চুক্তিতে কি আছে, এবং সেজন্যই অন্তর্বর্তী সরকার নির্বাচনের 2-3 দিন আগে চুক্তিটা স্বাক্ষর করেছেন। কারণ তারা জানতেন যে এই প্রধান 2 দল এটাতে সম্মত। কাজেই খলিলুর রহমান এখন যা বলেছেন, মানে এটা এখন বিএনপির আসলে বলা উচিত পাবলিকলি যে হ্যাঁ, উনি যা বলেছেন ঠিক বলেছেন এবং আমরা জানতাম, এবং সরি আমরা আগে এটা প্রকাশ করিনি। এটা নিয়ে এখন পলিটিক্স করে লাভ নাই, কারণ তারা সবাই জেনে শুনেই এটা কাজটা করেছেন। এখন বিএনপির পক্ষে তো এই কথা বলার সুযোগ নেই যে এর দায় আমাদের না, এর দায় অন্তর্বর্তী সরকারের। না, আমি বলছি যে এটা তো এমন যে মানে বিএনপি এবং জামাতের সাথে যদি আলোচনা করে তারপরে তাদের সম্মতি নিয়েই স্বাক্ষর করা হয়, তাহলে বিএনপিকে এবং জামাতকে দুজনকে এটা মানে মানে অন করতে হবে যে হ্যাঁ, এই চুক্তিটা আমাদেরও, এটা শুধু অন্তর্বর্তী সরকারের চুক্তি না। এবং জনগণকে জানাতে হবে, ব্যাখ্যা দিতে হবে, জনগণের কাছে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাটা দিতে হবে এই কারণে যে তারা এই মানে খলিলুর রহমান এই কথাটা না বলা পর্যন্ত বিএনপি কিন্তু পাবলিকলি কখনো স্বীকার করেনি যে তারা জানতো এবং তাদের সম্মতি নিয়েই এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। জামাতও স্বীকার করেনি। সো তাদেরকে একটু ব্যাখ্যা দিতে হবে যে কেন তারা চেপে গেছিলেন এই কথাগুলো, কেন এটা আমাদের খলিলুর রহমানের মুখ থেকেই শুনতে হলো। হ্যাঁ, কেন বিএনপি নেতা, জামাত নেতার মুখ থেকে আসলো না নির্বাচনের আগে? কারণ এটা তো আগেই স্বাক্ষর হয়েছে। সো এটা আসলে তাদের একটা দায়িত্ব আছে এই বিষয়টা খোলাসা করা পাবলিকের কাছে। যুদ্ধ বেশ কয়েকদিন অতিবাহিত হলো। ইউরোপ বা যুক্তরাষ্ট্রে জনপ্রতিক্রিয়া, মানে এই যুদ্ধের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া, মানে জোরালো প্রতিক্রিয়া দেখছেন কিনা? জোরালো প্রতিক্রিয়া সেভাবে নাই, যদিও যুদ্ধের বিরুদ্ধে ইউরোপে একটা মনোভাব আছে, আমেরিকাতেও আছে। আমেরিকার অধিকাংশ জনগণ এই যুদ্ধের বিরুদ্ধে, সেটা একের পর এক জনমত জরিপে দেখা যাচ্ছে। কিন্তু সেটা নিয়ে কেউ বিক্ষোভ অর্গানাইজ করছে না। এখানে কিছু বিক্ষোভ হয়, মূলত বামপন্থীরা এই বিক্ষোভটা করেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যেটা আপনি হয়তো মানে ভালো করেই বুঝবেন, জানেন অলরেডি, সেটা হচ্ছে যে ইরানের সরকারের যেই মানে চরিত্র, ক্যারেক্টার, যে নীতি, ইসলামিক সরকার, এবং সেটাকে অনেকেই ইউরোপে যারা আর কি গণতন্ত্রপন্থী এবং উদারপন্থী এমনকি এবং বামপন্থী, তারা মনে করেন যে ইরান হচ্ছে একটা নিপীড়ক, ইরানের শাসন ব্যবস্থা হচ্ছে একটা নিপীড়ক শাসন ব্যবস্থা। তারা নারী অধিকার লঙ্ঘন করে, তারা মানবাধিকার লঙ্ঘন করে। কাজেই তারা এমন কিছু করতে চায় না যেটা দেখে মনে হবে যে তারা ইরানের সমর্থনে বিক্ষোভ করছে। তো তারা একটা মানে কি বলবো, ফাটা বাঁশের মধ্যে পড়ে গেছে, যে তারা আমেরিকান এই অভিযান, ইসরায়েলি অভিযানটাকে একদমই সাপোর্ট করে না, কিন্তু অন্যদিকে তারা এই ইরানের এই শাসন ব্যবস্থা, এই সরকারকেও সমর্থন করে না। সো কিভাবে তাদের যে এই আগ্রাসন বিরোধী নীতি এবং এই মানে মোল্লাতন্ত্র বিরোধী নীতি, এই দুইটাকে বজায় রেখে কিছু করা, সেটা খুব ডিফিকাল্ট। সেজন্য মানে, আর যেহেতু ব্রিটেন এই যুদ্ধে অংশ নিচ্ছে না, ইউরোপের দেশগুলো এই যুদ্ধে অংশ নিচ্ছে না, সেজন্য ইউরোপের প্রতিক্রিয়াটা এমনিতেও সীমিত। আজকে যদি সীমিত, তাহলে আপনি দেখতেন হাজার হাজার লাখ লাখ লোক রাস্তা নামতো। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ইরাক যুদ্ধের আগে যখন পরিষ্কার হয়ে গেল যে টনি ব্লেয়ার এই আমেরিকার এই আগ্রাসনে অংশ নিবে, তখন কিন্তু 10 লাখ লোকের একটা প্রতিবাদ মিছিল হয় লন্ডনে। এখন সরকার ওটাকে
গ্রাহ্য করেনি, কিন্তু লাখ লাখ লোক রাস্তায় নেমেছিল। এবং এইবারও যদি ব্রিটেন অংশ নিত এই যুদ্ধে, আপনি দেখতেন যে লন্ডনে এবং অন্যান্য শহরে হাজার হাজার লোক মিছিল করত। কিন্তু যেহেতু কির স্টারমার সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এটা অংশ নেবেন না, প্রতিক্রিয়াটাও সেভাবে অনেক সীমিত এখানে। আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের অনেকগুলো দূতাবাসে হামলা হয়েছে এবং হামলার কারণে দূতাবাসগুলো বন্ধও করে দেওয়া হয়েছে। তো যুক্তরাষ্ট্র কতদিন এই মধ্যপ্রাচ্যের প্রায় 15-16টি দেশে এই দূতাবাস বন্ধ রাখবে বা বন্ধ রেখে তারা চলতে পারবে? না, তারা দূতাবাস বন্ধ করছে যেসব জায়গায় হামলা হচ্ছে, যেরকম পারস্য উপসাগর এলাকায়, মানে মধ্যপ্রাচ্যের সব জায়গায় না। তবে আমেরিকার ইয়েটা হচ্ছে যে তারা যুদ্ধটা শেষ, মানে তাদের আ মানে মাথায় যে প্ল্যানটা আছে যে তারা ইরানকে এমনভাবে গুঁড়িয়ে দিবে যে সরকার অকেজো হয়ে যাবে, অচল হয়ে যাবে। এবং এই একটা সরকার অচল হয়ে গেলে তখন সেটা আপনাতেই ঝরে পড়বে আরকি। তখন তাদের বিরোধীরা ক্ষমতা দখল করে নিবে। এবং ওখানে যেই শক্তিগুলো আছে, সেনাবাহিনী বলুন, পুলিশ বলুন, এদের তখন কোনো চয়েস থাকবে না, বাট নতুন যে যারা ক্ষমতা নিবে তাদের সাথে সহযোগিতা করার। তো এইটা হতে কতদিন লাগবে বা আদৌ হবে কিনা সেটা তো মানে এখন বলা যাবে না। কিন্তু এইটাই আমেরিকানদের প্ল্যান বলে মনে হচ্ছে। সো তারা সেই অনুযায়ী কাজ করবে এবং যতদিন এমবাসি গুলো বন্ধ রাখতে হয় তারা রাখবে। তাদের আমার মনে হয় যে যদি কোনো মানে কোনোভাবে যদি আমেরিকা মনে করে যে এই যুদ্ধ আর বেশিদিন চালিয়ে যেতে তারা পারবে না, তখন তারা একটা যুদ্ধ থেকে বের হওয়ার একটা রাস্তা খুঁজবে। এবং সেই রাস্তাটাই হবে ইরানের সাথে একটা আলোচনা করা। গতকাল ট্রাম্প যেরকম বলে বসলেন যে, "ও ইরান কথা বলতে চায়। আম আ কিন্তু আমি আমি মানে মনে করছি যে এটা এখনো সময় হয়নি।" কিন্তু ঘটনা হচ্ছে যে ইরান তো কথা বলতে চায় না। ইরান তো বলেনি যে তারা কথা বলতে চায়। তো ট্রাম্প এই ধরনের কথা মাঝে মধ্যেই বলে থাকেন যে, হ্যাঁ, যেটা হয়নি সেটা তিনি বলে বসেন। যে ইরান আমার কথা বলতে চায়। ইরান এখনো বলছে যে না, তারা কথা বলতে চায় না, কারণ তাদের দিক থেকে এই যুদ্ধ এখনো শেষ হয়নি। এবং তারা জানে যে এই মুহূর্তে এটা করতে গেলে তাদেরকে বেসিক্যালি আত্মসমর্পণ করতে হবে। সেটা করবে না। এখন আমেরিকা ওই মানে এমবাসি গুলা বন্ধ রাখলে আমেরিকার কোনো ক্ষতি, মানে হ্যাঁ, একটু মানে ঝামেলা তো হবেই। কিন্তু তেমন যে কোনো ক্ষতি হবে তা না। থাকলো না একটা এমবাসি আপনার এই যে মানে দোহায় যে এমবাসিটা, সেই এমবাসি যদি বন্ধ করে দেয় কালকে, কি ক্ষতি হবে আমেরিকার? কোনো ক্ষতি হবে না। একটু মানে কূটনৈতিক মানে অসুবিধা হতে পারে, কাগজপত্র আ এদিক ওদিক হতে পারে। কিন্তু বা সেখানকার মার্কিন নাগরিক থাকলে তাদের নিরাপত্তার বিষয়টা আছে, তাদের তাদেরকে সব সরিয়ে নিচ্ছে। অলরেডি ৯,০০০ আমেরিকান নাগরিককে তারা সরিয়ে নিয়েছে। এবং সবার উপরে অলরেডি আদেশ আছে যে এই ১৪ টা দেশ থেকে এই মুহূর্তে চলে যেতে। সো তারা আমেরিকান নাগরিক ওই অঞ্চলে রাখবে না। আপাতত। মানে যুদ্ধ যতদিন চলবে ততদিন ওই অঞ্চলে আমেরিকান নাগরিক রাখবে না। কারণ তারা জানে যে আমেরিকান নাগরিক যদি মানে থাকে তাহলে সবসময় তারা একটা বিপদের মুখে আছে। যে কেউ এসে তাকে আক্রমণ করতে পারে যে। আপনি ডোনাল্ড ট্রাম্পের মর্জির কথা বলছিলেন। তা এর অর্থ কি তিনি যেকোনো সময় যুদ্ধ থেকে পিছু হটতে পারেন? আগে করেছিলেন কারণ এটাকে ইসরায়েলকে রক্ষা করার জন্য। কারণ ইসরায়েল বিপদে পড়ে গেছিল। কারণ ইরান যেভাবে আক্রমণ করছিল, ইসরায়েল সেটা প্রতিহত করতে পারছিল না। সেজন্য ট্রাম্প বললেন, "আচ্ছা ঠিক আছে। আমি একটা মানে নিউক্লিয়ার স্থাপনায় বোমা ফেলে বলব যে, আচ্ছা ঠিক আছে, এই শেষ। হ্যাঁ, হয়ে গেছে। আর দরকার নেই।" আর ইরানও তখন জানতো যে এটা হচ্ছে সীমিত যুদ্ধ। কাজেই তারাও রাজি হয়ে গেছে। তাদেরকে কোনো কিছু মানতে হয়নি। মানে এখানে কোনো আত্মসমর্পণের বিষয় ছিল না। কিন্তু এইবার তো সেটা হবে না। এইবার তো ইরান বলছে যে এটা অস্তিত্বের লড়াই। কাজেই কোন শর্ত সে মানবে না। মানে যুদ্ধবিরতির জন্য যদি বলা হয় যে যুদ্ধবিরতি হবে কিন্তু তুমি এটা করতে পারবে না, সেটা করতে পারবে না। এইটা ইরান আর মানতে রাজি না। ইরানের কথা হচ্ছে যে তারা শুধু মানে তাদের যেই মানে অস্ত্র শিল্প এবং পারমাণবিক যেই শিল্প, এই ২ টা তারা বজায় রাখতে চায় এবং তাদের এখন দাবি হচ্ছে যে ওই অঞ্চল থেকে মার্কিন ঘাঁটিগুলা তুলে নিতে হবে। এজন্য সেই ঘাঁটিগুলা তারা ধ্বংস করার জন্য একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এই আমিরাতে, কাতারে, বাহরাইনে, কুয়েতে। এই ৪ জায়গা হচ্ছে মূল আমেরিকান ঘাঁটিগুলা। এবং সেখানে প্রতিটা ঘাঁটিতে তারা হামলা চালিয়ে যাচ্ছে। এবং আজকে আবার আরেকটা ঘটনা, আজারবাইজানে ২ টা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আজারবাইজান এখন ওটা ইরানের উত্তর সীমান্তে মানে বরাবর আজারবাইজান।
এবং আজারবাইজান আর ইসরায়েলের মধ্যে খুব ভালো সম্পর্ক। এবং ধারণা করা হয় যে ইসরায়েলিরা আজারবাইজান থেকে তাদের একটা ভালো মানে ঘাঁটি আছে আরকি। এবং সেখান থেকে তারা হয়তো অনেক কিছু পরিচালনা করে। বিশেষ করে ড্রোন পরিচালনা করা ব্যাপার বা মানে ইন্টেলিজেন্স অপারেশন ওখান থেকেই চালানো হয় বলে অনেকে ধারণা করেন, অভিযোগ করেন। সো কিন্তু এটা একটা নতুন এসকেলেশন যে এখন মধ্যপ্রাচ্যের বাইরে গিয়ে আপনার আজারবাইজানে যে হামলা হয়েছে, এটা তো মধ্যপ্রাচ্যের সীমানার বাইরে চলে গেছে। আমেরিকা যেরকম যুদ্ধটা মধ্যপ্রাচ্যের সীমানার বাইরে নিয়ে গেল, যে শ্রীলঙ্কার কাছে ইরানিয়ান নেভির একটা জাহাজ টর্পিডো দিয়ে ডুবিয়ে দিল। ডুবিয়ে দিয়ে এটা মানে যুদ্ধক্ষেত্র থেকে ৩,০০০ কিলোমিটার দূরে। হ্যাঁ? সো ইরানও এখন আজারবাইজানে মানে উপর হামলা করেছে। সো আজারবাইজানের কি প্রতিক্রিয়া হয় সেটা এখনো মানে দেখতে হবে। কারণ আজারবাইজানও সামরিকভাবে বেশ শক্তিশালী এবং ইসরায়েলের সাথে তারা বেশ এবং ইসরায়েল এবং টার্কি এই ২ টা দেশের সাথে তারা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। আর ইরানের উত্তরে আপনার একটা অঞ্চল আছে যেখানে বেশ বড় আজেরি মানে জনগোষ্ঠী আছে। তো সেখানে কি মানে প্রতিক্রিয়া হয় এবং আজেরিরা আবার কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বা সংগ্রাম শুরু করে কিনা বা মানে জোরদার হয় কিনা সেটাও আরেকটা জিনিস দেখার বিষয়। এখানে কুর্দি জনগোষ্ঠী যারা ইরানের বিরুদ্ধে লড়াই করছে, ইরানের সরকারের বিরুদ্ধে লড়াই করছে, তুরস্কে করছে, ইরাকে করেছে, মানে এই ৩টি দেশের সীমান্তবর্তী যে কুর্দি জনগোষ্ঠী, এবং তারা তো স্বাধীনতার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন। এই সুযোগে মার্কিন এই আগ্রাসনের সুযোগে তাদের দাবিটা সামনে আসতে পারে কিনা এবং একটা গৃহযুদ্ধ পরিস্থিতি হতে পারে কিনা ইরানে? একেবারেই মানে সম্ভব। এবং সে কারণে গতকাল ইরানিরাই বলছে যে তারা ইরাকের ভেতরে এই ইরানি কুর্দি গোষ্ঠীর ঘাঁটিতে হামলা করেছে। এবং একটা খবর বেরিয়েছিল যে ইরাক থেকে কয়েক হাজার কুর্দি ইরানে প্রবেশ করেছে। তো এখন ইরানের কর্তৃপক্ষ বলছে যে সেটা তারা মানে প্রতিহত করতে পেরেছে। আর ইরাকি সরকার বলছে যে না, ইরাক থেকে কোনো ইরাকি কুর্দি হামলা করেনি। অর্থাৎ হামলাটা করে থাকতে পারে ইরানি কুর্দি যারা প্রবাসে আছে, সেরকম একটা বাহিনী। সো ইরানি যে কুর্দিরা যারা আর কি ইরানের থেকে বিচ্ছিন্ন হয়ে ইরাকি কুর্দিস্তানের সাথে হয়তো এক হতে চায়, তারা অবশ্যই তৎপর হবে এবং তাদেরকে সাহায্য দেওয়ার জন্য লোকের অভাব হবে না। আমি নিশ্চিত যে ইসরায়েলিরা এবং আমেরিকানরা এই কুর্দি বাহিনীদেরকে সহায়তা দিবে যাতে তারা ভিতরে গিয়ে ম্যাক্সিমাম ঝামেলা করতে পারে। এবং আপনি দেখবেন যে এই কুর্দিশ অঞ্চলের, ইরানের ভেতরে কুর্দিশ অঞ্চলের একটা বড় শহর সানান্দাজ, সেখানে ইরানের রেভলিউশনারি গার্ডের যে হেডকোয়ার্টার ছিল সেটা আমেরিকানরা বোমা দিয়ে গুড়িয়ে দিয়েছে। কারণ ওখানে তারা চেষ্টা করবে যে ওখানে যেই সামরিক বাহিনী আছে, রেভলিউশনারি গার্ড এবং অন্যান্য বাহিনী আছে, সেগুলোর উপর বিমান দিয়ে তারা হামলা করবে তাদেরকে দুর্বল করার জন্য, যাতে এই কুর্দি ফাইটাররা ইরাক থেকে এসে এলাকা দখল করতে পারে। এটা শুধু গেরিলা তৎপরতা না, এলাকা দখল করাই হবে তাদের লক্ষ্য। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই বিপর্যয়। এই বিপর্যয় যত দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব, যত দ্রুত যুদ্ধ বন্ধ হয় মধ্যপ্রাচ্যে, ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আগ্রাসন যত দ্রুত বন্ধ হবে, ততই হয়তো বিশ্ব কিছুটা শান্তি ও স্বস্তির প্রত্যাশা করতে পারে। সাবির মোস্তফা, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। আপনাকে ধন্যবাদ সৌরভ ভাই, থ্যাংক ইউ। এতক্ষণ আমরা কথা বললাম বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মোস্তফার সঙ্গে। আবারও আপনাদের সাথে দেখা হবে। চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।